মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস শেষ করানোর পরে আমরা একটা প্রজেক্ট দিয়ে থাকি স্টুডেন্টদেরকে। সেই প্রজেক্টগুলো আজকে হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব। প্রজেক্ট করার পরে বাসায় প্রজেক্ট করে নিয়ে আসছি স্টুডেন্টরা, সেই প্রজেক্টে কোথায় কি ভুল আছে, কোথায় কি সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে মূলত আজকের ক্লাস। তো আমরা একটা একটা করে চেক দিই, দেখি আজকের ক্লাসে কতগুলো চেক করতে পারি। আমাদের টার্গেট আছে 15টি, তারপর আমরা দেখি যদি সময়ের উপরে, যেহেতু প্রতিটা টিউটোরিয়াল আমরা 10 মিনিটের উপরে যেতে চাই না, হ্যাঁ, এই জন্য আমরা যতগুলো দেখতে পারি তারপর আমরা স্টপ করে দিব। তো এটা হচ্ছে একটি দরখাস্ত, ইংলিশে একটা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়। তো অ্যাপ্লিকেশন লিখেছে, এটা ঠিকঠাকই আছে সব। এখানে একটা আন্ডারলাইন দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা একটু বোল্ড হবে, এটা বোল্ড করা হয়েছে, এবং এখানে একটু প্যারাগ্রাফে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপগুলো থাকবে। তবে গ্যাপগুলো যদি এক সমান রাখা যায় তাহলে আরও ভালো। এই গ্যাপটা, এই গ্যাপটা আর এই গ্যাপটা যাতে সব এক থাকে, মানে প্রতিটা জায়গায় তো একটা করে গ্যাপ, এই গ্যাপগুলো কোনোটা ছোট কোনোটা বড়, তাহলে দেখতে কি খারাপ লাগে। এক্ষেত্রে আমরা সবগুলো গ্যাপ একরকম রাখার চেষ্টা করব। যেমন এখানে আছে আমাদের এই যে এই লাইন থেকে এই লাইনে দেখো একবার ইন্টার প্রেস করা, কিন্তু একটা ইন্টার প্রেস করা, এখানেও তাই, কিন্তু এইখানে দেখা যাচ্ছে দুইটা ইন্টার প্রেস করা। এখন কিন্তু ঠিক আছে, এই যে একটু গ্যাপ আছে, এখানে আবার একটু গ্যাপ আছে, এরপর এইখানে আবার গ্যাপটা বেশি হয়ে গেছে, এখানে আমরা একটু কমাই দিব, এই যে এরকম গ্যাপ থাকবে। এরপরে তো শেষ হয়ে গেল, এরপরে যদি একটু বেশি থাকে কোনো অসুবিধা নেই, কারণ এরপরে তো মানে আমাদের যে কথাবার্তাগুলো এগুলোই শেষ। এখন আমরা থ্যাংক ইউ স্যার, থ্যাংকিং ইউ স্যার, হ্যাঁ, লিখে পরে আমরা এমডির পরে সবসময় আমরা একটা ফুল স্টপ দিব, ফুল স্টপ দিব। আর এইদিকে দুই দিকে জাস্টিফাই করা হয়েছে, এটা ঠিক আছে, এই দুই দিকে অবশ্যই জাস্টিফাই করা থাকবে, এদিকে আন্ডারলাইন করা থাকবে, ঠিক আছে এটা। এরপরে এই দাগটা খালি সরে গেছে, এই দাগটা সরারও একটা কারণ আছে। দাগটা সরে গেছে, এটা বিভিন্ন ভার্সন বেঁধে অনেক সময় কি হয়ে যায়, এই যেভাবে আমরা করেছি একটা ভার্সনে, অন্য একটা ভার্সনে যখন আমরা এটাকে ওপেন করব তখন আমরা এটা দেখব যে একটু এলোমেলো এদিক সেদিক চলে যেতে পারে। যখনই এদিক সেদিক চলে যাবে তখন বুঝতে হবে এটার ভার্সনটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন আমরা মাঝখানে আরেকটা জিনিস দেখি যে কিভাবে ভার্সন বোঝা যায়, যে বাসায় আমি 2017-তে করলাম বা 2020-এ করলাম বা 2016-তে করলাম, এই কম্পিউটারে এনে দেখি এটা চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি? চেঞ্জ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ভার্সন। তো আমরা ভার্সনটা বুঝবো কোত্থেকে? ভার্সন বোঝার জন্য আমরা কিবোর্ড থেকে যে প্রোগ্রামের ভার্সনটা আমরা দেখতে চাই সেই প্রোগ্রামটা ওপেন করে কিবোর্ড থেকে F1 প্রেস করব। কিবোর্ড থেকে F1, কিবোর্ড F1 হচ্ছে কি হেল্প, F1 হচ্ছে আমরা কি করব, ডায়েরি রাখবো, ক্লাস করার সময় কলম রাখবো, যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হয়, যেগুলো ভুলে যাওয়ার মতো মনে হয় আমরা সাথে সাথে কি করব, নোট করব। আর যদি ডায়েরি না আনতে পারি ক্লাসে, তাহলে দয়া করে মানে ক্লাস থেকে কি করতে হবে, বের হয়ে যেতে হবে আস্তে করে। এদিক দিয়ে এক্সিট আছে, দরজা খোলা আছে, বেরিয়ে যাবা, শেষ। যেহেতু তুমি ডায়েরি আনো নাই, ক্লাসে কলম আনো নাই, তাহলে তো তুমি স্টুডেন্ট না। স্টুডেন্ট মানেই হচ্ছে এগুলো থাকতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি বলে, তো আমরা ভার্সনটা দেখব, কিবোর্ড থেকে F1 প্রেস করি, F1 হচ্ছে হেল্প। আমরা হেল্প নিয়ে দেখব যে এটা কত ভার্সনে আমরা কাজ করতেছি এখন। এটা হচ্ছে গেট দ্য রিলিজ কন্টেন্ট হোয়াইল ওয়ার্কিং ইন দ্য 2007 রিলিজ। এটা হচ্ছে 2007 ভার্সনের একটি সফটওয়্যার। তো হয়তো বাসায় তুমি যেটা এটা করছো হয়তো 17 বা 20 এরকম কিছু একটা হবে, তো ওটা একটু দেখে নিও কততে করছো, তাহলে বুঝতে পারবা। তাহলে যদি একটু পরিবর্তন হয়ে যায় তাহলে এটার আবার সমাধান কি? এটারও একটা সমাধান আছে, সেটা হচ্ছে কি, যখন তুমি এই ফাইলটা সেভ দিছো তোমার কম্পিউটারে, তোমার কম্পিউটারে যখন সেভ দিছো তখন তো তুমি একটা ফরম্যাটে সেভ দিছো। কি ফরম্যাটে? কোন ফরম্যাটে সেভ দিছো? ডটের পরে কি আছে? ওটাই হচ্ছে তোমার এক্সটেনশন। ডটের পরে কি আছে? ডক নাকি ডক্স, DOCX? খেয়াল করছো কি আছে তোমার কম্পিউটারে? DOCX নাকি DOC? এই দেখো আমরা যে কম্পিউটারে ভার্সনে সেভ দিয়েছি সেটা হচ্ছে DOCX, ডক্স মানে এক্সটেনশন।
তাহলে আমরা যখন এই এক্সটেনশনে সেভ দিব তখন তোমার ধারণা থাকতে হবে যে আমার এই ফাইলটা আমি যাকে পাঠাচ্ছি মেলে সে কিন্তু আমি যেই ভার্সন চালাচ্ছি সে হয়তো অন্য কোনো ভার্সন চালাতে পারে, ইউজ করতে পারে। এক্ষেত্রে আমি আমার ফাইলটাকে ঠিকমতো ওখানে সে দেখতে পারবে বা ওপেন করতে পারবে বা প্রিন্ট দিতে পারবে, এটা আমার মাথায় রেখে কাজ করতে হবে। এরকমও করতে পারো যে তুমি যাকে মেল পাঠাইবা তার কাছ থেকে আগেই জেনে নিতে হবে যে আপনাকে যে আমি মেল পাঠাবো বা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনি কত ভার্সন ইউজ করেন। যদি কয় আমি 7 ভার্সন ইউজ করি, আবার এমনও কইতে পারে আমি ভার্সন কি এটা তো বুঝতেছি না। অনেকে আছে খালি কাজ শিখছে, ভার্সন কিছুই কইতে পারে না। ওইটা আবার কি জিগাইলা আমার, আমি ভার্সন তো শুনি নাই এর আগে, স্যার তো আমার কয় নাই। তাইলে ভার্সনটা জেনে তাহলে তখন বলবা কি বলবা, তখন বলবা যে আপনি কিবোর্ড থেকে F1 চাপ দেন। F1 হচ্ছে হেল্প, F1 হচ্ছে কি কিবোর্ড থেকে জিজ্ঞেস করছিল অধরা যে F1 থেকে F12 পর্যন্ত আমাদেরকে একটা ক্লাস দেন, F1 থেকে F12 পর্যন্ত এগুলোর কাজ কি। তো আমরা আজকে F1টা দিয়ে ফেললাম। F1 হচ্ছে হেল্প, হেল্পে গেলেই আমরা এখানে দেখতে পাবো যে আমরা কোন ভার্সনে কাজ করছি। তাহলে তার কাছ থেকে জেনে তাহলে এখন এটাকে কনভার্ট করবা কেমনে। তুমি তো সাথে কাজ করো, 17তে কাজ করো, উনি তো সাথে কাজ করে, তাহলে ওনাকে ওনার ফরম্যাটে কিন্তু ওনাকে মেলে পাঠাইতে হবে যাতে উনি দেখতে পারে। তাহলে কিভাবে ফরম্যাট করবা, এক্ষেত্রে চলে যেতে হবে তোমার সেভ অ্যাজ। আমরা সেভ অ্যাজ থেকে কয়েকটা কাজ করেছি। সেভ অ্যাজ থেকে আমরা যে কোনো ফাইল পিডিএফ করি, পিডিএফে কনভার্ট করি। সেভ অ্যাজের মাধ্যমে আমরা ফাইল ডুপ্লিকেট করি, নকল করি, হুবহু ওই ফাইলটার মতো আরেকটা ফাইল হয়ে যায়। ওক্ষেত্রে আমরা কি করি, সেভ অ্যাজ করি। তো সেভ অ্যাজের আরেকটা কাজ হচ্ছে ভার্সনটাও চেঞ্জ করে দেওয়া, ভার্সনটাও চেঞ্জ করে দেওয়া। এই দেখো ফাইলে যাবা, সেভ অ্যাজে যাবা, তারপর ফাইলে যাবা, যাওয়ার পরে এই যে এখানে দেখো সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে উনি যেই ভার্সনে কাজ করতেছে সেই ভার্সনে ক্লিক করে তারপরে ফাইলের নাম লিখে ওনার জন্য কিন্তু এই মেলে ওনাকে দেওয়ার জন্য কিন্তু এই ফাইলটা তুমি সেভ অ্যাজ করতেছো। তোমার কম্পিউটারে একটা ফাইল আছেই, পাশাপাশি আরেকটা ফাইল তৈরি হচ্ছে, কিন্তু সেভ অ্যাজে যাওয়ার পরে কি আরেকটা ফাইল তৈরি হচ্ছে না। তাহলে আরেকটা ফাইল যখন তৈরি হচ্ছে, ধরো এই যে এরকম দিলা, সাথে দিলা, তখন তোমার ফাইলের নাম হচ্ছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 1। এখন কাকে পাঠাচ্ছ, ধরো তোমার এমডিকে পাঠাচ্ছ বা তোমার চেয়ারম্যানকে পাঠাচ্ছ বা তোমার স্যারকে পাঠাচ্ছ, ওইখানে পাশে লেখা দিলা স্যার, যাতে বোঝা যায় আমার কোনটা স্যারের কোনটা। তাহলে পাশে যে রিনেম করে লিখে দিলা, লিখে দেওয়ার পরে তুমি সেভে ক্লিক দাও। ক্লিক দেওয়ার পরে ওই যে যেটার মধ্যে তুমি স্যার লিখছো ওই ফাইলটা তাকে মেল করে দাও। তাহলে তার ওই কম্পিউটারে যখন ফাইলটা ওপেন করবে দেখবা যে ওখানে কোনো রকম কোনো পরিবর্তন হয় নাই, ঠিকঠাক মতো সে ওপেন করতে পারতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কাজে ফিরে যাই। তাহলে আমাদের এখানে কিছু জায়গায় এলোমেলো হয়েছে, আমরা এইভাবে এখন সংশোধন করি, কারণ তোমাকে তো আমি বাসায় পাঠাতে পারতেছি না। যাও এখন বাসায় যাও, বাসায় যাই সেভ অ্যাজ করো, সেভ অ্যাজ করে কনভার্ট করে আবার মেল করো, তাহলে তো ক্লাসের টাইমে শেষ হয়ে যাবো। এই জন্য তোমাদের দুজনকে আর আমরা কি করলাম না, পাঠাইলাম না, আমরা এটা একটু সংশোধন করি। সংশোধন করতে গেলেও আমরা অনেক কিছু কিন্তু এখান থেকে শিখতে পাবো। তারপরে এই যে লাইনটা যে চলে গেল এদিকে, এই লাইনটা আমরা এখানে আনবো কিভাবে, এরোর মাধ্যমে আনতে পারি, আবার টেনে ধরেও নিয়ে আসতে পারি। এবং এই দাগটা সবসময় কি থাকবে, লেখা যতটুকু দাগটা, এই যে দেখো এখানে তুমি একটা বক্স ইউজ করছো না, টেক্সট বক্স। এখানে টেক্সট বক্সটা কেন ইউজ করলা, একটা লেখা একটা লাইন, এখানে তো টেক্সট বক্স ইউজ করার দরকার ছিল, তাহলে ইউজ করছো কেন? এখানে কখন তুমি টেক্সট বক্স ইউজ করবা, এই যে একটা বক্সটা ইউজ করবা মানে হচ্ছে একটা জায়গায় অনেকখানি লেখা আছে, মনে করো এই যেরকম, ও আমাদের এখানে কিন্তু আরও লেখা ছিল, আমরা যেটাকে ওই যে ইউটিউবে যে কপিরাইট আসার কারণে আমরা ওটাকে কিন্তু হাইড করে রাখছি। তো বলো না কেন, তোমাদের মনোযোগ নাই ক্লাসে আছে? তাহলে মনোযোগ থাকলে এখানে বলতা যে না স্যার লাইন তো এখানে একটা না, লাইন তো এখানে আরও আছে ওর ভিতরে, ওগুলো আপনি লুকায় রাখছেন ওই যে কপিরাইট আসবে দেখা। তাহলে মনোযোগ ছিল একটা স্টুডেন্টের খুব ভালো, বিদেশ চলে গেছে, ও ক্লাসে মনোযোগ দিত এবং আমি যা বলতাম প্রতিটা শব্দ কি করতো, খেয়াল করতো। তো তোমাদের এই খেয়ালটা আসতে হবে,
তাহলে কি কোনো একটা টিউটোরিয়ালে তোমার নামটাও আমি স্মরণ করতে পারি। এমন কিছু করতে হবে যেটা তোমরা চলে গেলেও, বিদায় হয়ে গেলেও, যাতে আমার মেমোরিতে ওই নামটা চলে আসে, এমন কিছু ঘটনা ঘটাইতে হবে। তো এমন কিছু যদি না ঘটাও, তোমার নামটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, মুছে যাবে। তাহলে মনোযোগ দিও একটু। আচ্ছা, তাহলে এখানে আরও অনেকগুলো ক্লাস, অনেকগুলো লাইন ছিল, যে লাইনগুলো কারণে এখানে একটা টেক্সট বক্স ইউজ করা হয়েছে। তাহলে আমরা টেক্সট বক্সটা কখন ইউজ করব? যখন অনেকগুলো লাইন এবং এই লাইনগুলো আমাদের ডানে বামে যে কোনো জায়গায় রাখতে হতে পারে, তখনই আমরা একটা টেক্সট বক্স ইউজ করব। ওকে, আচ্ছা, এটা এইভাবে ঠিক করবা। হ্যাঁ, এখানে এটা কিন্তু এখানে লাইন আই না, পরের বার আমাকে ঠিক মতো পাঠাইবা। আচ্ছা, এবার চলে আসি এদিকে। ঠিক আছে, এটা তুমি বুলেট ইউজ করছো, বুলেটগুলো ঠিক আছে। এটার থেকে এটা একটু বড় আছে, এটা ঠিক আছে, পারফেক্ট আছে। এবং এটার মধ্যে কোনো আন্ডারলাইন নাই, কিন্তু ফন্ট চেঞ্জ করে দিছো। এটার ফন্টও চেঞ্জ করছো, সুন্দর লাগতেছে। এবং এই পুরো এই পেজটা একদম পারফেক্ট আছে। এবং এটা যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি F2, এখানেও দেখতেছি একদম পুরো পেজে কিন্তু ওইভাবে সেটআপমেন্টটা সুন্দর হয়েছে। এই কাজে কেউ ভুল ধরতে পারবে না, বলবো যেন পারফেক্ট। আচ্ছা, এরপরে চলে আসে আমরা 3 নাম্বারটা, সার্টিফিকেট। এই যে একটা সার্টিফিকেট লিখছো, এটাও ঠিক আছে, জাস্টিফাই দিছো দুই দিকে, লেখায় কোনো তেমন একটা ভুল পাচ্ছি না, সব ঠিকঠাক আছে। এটা ওকে। কোনটা? উপরে যে একটা লাইন থাকে দিয়ে দিতে পারো, আবার না দিলেও সমস্যা নেই। আর না দিলে সমস্যা নেই কেন? কারণ এটা একটু বোল্ড করে দিছো, বোল্ড করে দিছো দেখে এখন বুঝতেছে যে সিগনেচারটা এখানে হবে, এবং ফাঁকাটা রেখে কিন্তু সে বুঝবে যে সিগনেচারটা এখানেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসো তুমি পরবর্তীতে, টু হুম ইট মে কনসার্ন। এটা হচ্ছে একটি কি? এটা হচ্ছে একটি অভিজ্ঞতা সনদপত্র। কি সনদপত্র? এটা এটা কারা মানে ভালো করে বুঝবা, যারা হচ্ছে এখানে যারা সার্ভিস দিচ্ছ, যেমন জিহাদ আছে, এই যে ইয়ে আছে, এগুলো আমাদের এগুলো ফরম্যাট করা আছে, বিভিন্ন ফরম্যাট। একজন একটা সার্টিফিকেট নিতে আসছে যে আমি অমুক কোম্পানিতে এতদিন কাজ করছি, আমাকে একটা সার্টিফিকেট বানাই দেন। তখন আমি যদি কই সার্টিফিকেট কেমনে বানাই মিয়া, লিখতে লেহেন, তাহলে কি হইব? সে তো তার নাম, তারপরে পদবি, তারপরে কতদিন কাজ করছে, এগুলো সে বলতেছে, কিন্তু ফরম্যাটটা আমাদের কাছে থাকতে হবে। আমরা জাস্ট ওই একই ফরম্যাটে ওনার নাম, ওনার ঠিকানা, ওনার কোম্পানির নাম, উনি কোন পদে কাজ করছে সেই পদ, এবং কতদিন, কত থেকে শুরু করছিল জয়নিং ডেট, এবং কত তারিখে শেষ করছে, এগুলো লিখে আমরা একটা অভিজ্ঞতা সনদপত্র বানাই দেব। তার জন্য এটা কিন্তু দরকার। এই ফরম্যাটটা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি যে কোনো টাইপের অভিজ্ঞতা সনদপত্র বানাইতে পারবা। আচ্ছা, এটাও ঠিক আছে, জাস্টিফাই করছো, এগুলো সব ডাইনে আছে। আচ্ছা, এটাও পারফেক্ট আছে, এটা তো কোনো প্রবলেম নাই। এরপরে এটা তো ঠিকঠাক আছে। এখানে যে টেক্সট বক্স দিছো, এটাকে কি বলে? টেক্সট বক্স। তো টেক্সট বক্সের কই? এই বাম পাশে ডাইনে দাও নাই, দুই দিকে দিছো, এই তো না, সব দিকেই দিছো, আউটসাইডে। এখন যদি বলি যে এটা তো চারদিকে বর্ডার দিছো, আমার এই বামে আর ডানে দরকার নাই, তাহলে উঠাইবা কেমনে? কিভাবে? ধরো আমি এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, এটা সেন্টার নিলাম। এখন আমি এটার বামে এবং ডানে বর্ডারটা দিতে চাই না, উপরে এবং নিচে বর্ডারটা দিতে চাই। তাহলে যেহেতু প্রজেক্ট তুমি করছো, এই জন্য তোমাকেই প্রশ্ন করা। অনেকে আবার ফাঁকিবাজি করে নিয়ে আইসে আরেকজন, দেখাইতেছে আমি করছি। তাহলে এটাকে মাঝে মাঝে পরীক্ষা করার দরকার নেই? বলো। প্রথমে সিলেক্ট করলাম, তারপর কি করতে হবে? বর্ডার এন্ড শেডিং। এখন কি করতে হবে বলো? তারপর পাল্লা না, এটা এই দেখো, এটা হচ্ছে এই যে লেফটটা, এই যে লেফটেরটা তুলে দিবা, রাইটেরটা তুলে দিবা। এখন শুধু উপরে এবং নিচে হবে, যে বামেরটা এবং ডানেরটা কিন্তু নাই। ওকে, আচ্ছা, তাহলে এরপর হচ্ছে পরের প্রজেক্টটা চলে আসি। পরের প্রজেক্টটা হচ্ছে কি, একটা মানে অর্থনৈতিক সহযোগিতার জন্য। হ্যাঁ, এখানে কি হেল্প চাওয়া হয়েছে? হ্যাঁ, এরকম একটা দরখাস্ত। দেখো, বিভিন্ন জায়গায় আমাদের কি করতে হয়, অনেক সময় দরখাস্ত লিখতে হয়। যেমন বেতন কমানোর জন্য আবেদন হতে পারে না স্কুলে,
অনেক দরিদ্র ছেলে মেয়ে আছে না যে বেতন দিতে পারতেছে না, তখন স্যারের কাছে কি করতে হয়, দরখাস্ত লিখতে হয় না? দরখাস্ত বেতন কমানোর জন্য। ধরো 500 টাকা বেতন, 500 টাকা মাসে মাসে দিতে পারতো না, সে একটা দরখাস্ত লেখা নিয়ে যাইব হেড স্যারের কাছে। তাহলে দরখাস্তটা কেমনে লিখতে হইব, এটার ফরম্যাটটা কিন্তু সুন্দর মতো এখানে দেওয়া রয়েছে। তবে এটার মধ্যে কিন্তু তুমি জাস্টিফাই ইউজ করো নাই, এদিকে লেফট এবং রাইটটা সমান করো নাই, এটার জন্য কি করতে হবে, লেফট এবং রাইটটা সমান করতে হবে। এই যে জাস্টিফাই, এই এখন জাস্টিফাই হয়েছে। এখানে একটা ইন্টার ইউজ করতে হবে, যেটা জাস্টিফাই করার কারণে এই যে ডিআর আর সার দেখছো দুই জায়গায় চলে গেছে। এখন ইন্টার দিলে একটা গ্যাপ দিলে তোমার এটা ঠিক হবে। বেশি গ্যাপ হয়ে গেছে, এখন তুমি এখানে এটা একটু কমাই দিলা, বেশি গ্যাপ হয়ে গেলে এখান থেকে তুমি কমাই দিবা, এই যে এখান থেকে। লাইন স্পেসিং বেশি দিছো, লাইন স্পেসিং দুইটার মধ্যেই দেখো স্পেস দেওয়া, তো এটাও কমাই দিলাম, এটাও কমাই দিলাম, এখন কিন্তু কাছাকাছি চলে আসছে। এখন কিন্তু এটাও আবার কমবে, মোটামুটি কমছে না? আচ্ছা, তাহলে এভাবে করে তুমি লাইন স্পেসিং, এই যে এরকম বড় বড় গ্যাপগুলো থাকলে এই গ্যাপগুলোকে তুমি সমান করবা কেমনে? তোমার দুই জায়গা থেকে সমান করতে হবে। একটা হচ্ছে কোন জায়গা থেকে, লাইন স্পেসিং, আরেক জায়গাতে হচ্ছে সাইজ থেকে। এই দুই জায়গা থেকে মিলিয়ে তোমাকে এটাকে সমান করতে হবে, কম বেশি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে আমরা নিচেরটায়, এদিকে ঠিক আছে, এগুলো সব রাইট সাইডে হবে। এরপর তুমি লেখছো জাতীয় সঙ্গীত, কিন্তু এটা আমরা কোন ভার্সনে লিখছি, ইউনিকোড দিয়ে মানে অভ্র দিয়ে নাকি বিজয় দিয়ে, এটা বোঝার উপায় কি? অভ্র দিয়ে লিখছো নাকি ইউনিকোড দিয়ে লিখছো, কেমনে বুঝলা? না তুমি লেখছো দেখেই তা আমি বুঝতেছি কেমনে, তুমি তো বাসায় বইয়ে লিখছো, কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে তুমি কিসে দিয়ে লিখছো। তাহলে কোথায় তাকাইতে হবে, এই যে এখানে তাকাইতে হবে, বৃন্দা। বৃন্দা মানে হচ্ছে তুমি অভ্র দিয়ে লিখছো, আর অভ্র হচ্ছে অনলাইন বাংলা টাইপিং। অভ্র কি, অনলাইনে টাইপ যখন করবা তখনই শুধুমাত্র এই ইউনিকোড বা অভ্র ব্যবহার করবা অনলাইনে টাইপ করার জন্য। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যে কোনো অনলাইন নিউজ যখন করবা তখন কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডটা কি অনলাইন না অফলাইন? অফলাইন। আর অফলাইন মানে হচ্ছে তোমাকে বিজয় দিয়ে টাইপ করতে হবে। তাহলে এই যে এখন যে ভুলটা হয়েছে, এখন ধরো তুমি 100 পাতা লিখে ফেলছো, এখন 100 পাতাই যদি তুমি আবার নতুন করে লেখো তোমার কি অনেকটা সময় লেগে যাবে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি কিভাবে অভ্রকে ইউনিকোডে কনভার্ট করা যায়। কি করা যায়? অভ্রকে বিজয়ে কনভার্ট করা যায়, কারণ এটা তো তোমার বিজয় দরকার। তাহলে এই যে আমাদের যে টিউটোরিয়ালটা রয়েছে এটা আমি একটু আবার দেখিয়ে দিতে চাই। এই যে ZTV অনলাইনে প্রবেশ করে এই যে এখানে লিখলেই হবে সার্চে অভ্র টু বিজয়, এটা 4 মিনিট 14 সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিওটা দেখলেই কিভাবে ইউনিকোডকে বিজয়ে কনভার্ট করতে হয় এটা কিন্তু পেয়ে যাবা। তাহলে খুব সহজে আমরা কিন্তু এক ক্লিকের মাধ্যমে কনভার্ট করে আমরা আবার আমাদের পেজে অফলাইন যে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারবো। তাহলে এটা তোমাদের পরবর্তী ইয়েতে সংশোধন করে নিয়ে আসবা। আচ্ছা, এরপর পরবর্তীতে আমরা একটু নিচে যাই। চারিত্রিক সনদপত্র এগুলো সব ঠিক আছে, কিন্তু এই জাস্ট হচ্ছে হয়ে গেছে, কি বলে, অব্রত হয়ে গেছে। এখন দেখো এই যে প্যাডটা বানিয়েছো এটার উপরে এতখানি জায়গা রাখার দরকার নাই। এটা কিসের মধ্যে লিখছো? হেডারের মধ্যে লিখছো। তো হেডারের মধ্যে লিখলে তো সবগুলো পেজে চলে যাওয়ার কথা না, হেডারে লেখো নাই, এটা নর্মালি লিখছো। হেডার লিখলে তো আবার সবগুলো পেজে চলে যাবে। তাহলে এখন উপরে এতখানি জায়গা রাখার তোমার দরকার নাই। এখন তুমি এটা কেমনে করবা? কারণ এটা যদি তুমি কমাও তাহলে উপরের পেজগুলোও কিন্তু তোমার কমে যাবে, ফাইল তো একটা। আমি যদি মার্জিন এরকম করতে পারবো, এক পেজে মার্জিন 0.5 রাখবো, আরেক পেজে মার্জিন রাখবো 1 ইঞ্চি, আরেক পেজ 1/2 ইঞ্চি, এভাবে কি রাখা সম্ভব? বলো, রাখা যায়? কেন রাখা যায় না? রাখা যায়, এক এক পেজ এক এক রকম কথা। তাহলে এখন আমি যদি এইটা যদি কমাই তাহলে উপরেগুলো কমে যাবে, এই জন্য আমি এখান থেকে কমাইতে পারবো না। এক্ষেত্রে বুদ্ধি কি? বুদ্ধিটা হচ্ছে, পারো? বুদ্ধিটা কে জানো? হ্যাঁ না, এক্ষেত্রে যে দেখো, এক্ষেত্রে হচ্ছে এইখানে তোমার একটা টেক্সট বক্স নিতে হবে। কি নিতে হবে? টেক্সট বক্স নিতে হবে। এই যে টেক্সট বক্স নিয়ে এখানে তুমি একটা বক্স রাখলা,
এই যে তোমার একটা বক্স আসলো, এই বক্সটাকে তুমি উপরে দিয়ে দাও। দেখো কেমনে করতেছি। এই বক্সটাকে উপরে দিয়ে দিলা এবং এদিকে একটু নামাই দিলা বা ভিতর লেখাগুলো মুছে দিলা। মুছে দেওয়ার পরে এখন এই যে তোমার টোটাল লেখাটা, এই লেখাটাকে কাট করে তুমি কি করলা, এই বক্সের ভিতরে ঢোকাই দিলা। আচ্ছা আমরা একটু আন্ডো করে একবারে পুরোটা আসতেছে না, আমরা এইভাবে করে কাট করে করে আমরা পেস্ট করে দিব। এই যে এইভাবে করে এক লাইন করে আমরা কাট করে করে, আমি এক লাইন একটু দেখাই যেহেতু বড় হয়ে যাবে টিউটোরিয়ালটা। এই যে এভাবে করে আমরা বাকি লাইনগুলো একইভাবে এনে আমি এটাকে যতটুকু মানে আছে বক্সটা ততটুকু বড় রাখবো। বড়কে এই যে এখন তো আমাদের লাইনটা দরকার নেই, তো লাইনটাকে উঠাই দিব। ফরম্যাটে যাব, শেপ আউটলাইনে যাব, নো আউটলাইনে যাব, যাওয়ার পরে এই এখন দেখো যে মার্জিন, এটা কিন্তু মার্জিন উপরে কিন্তু এখন আর জায়গা নেই। এই যে দেখছো হয়ে গেছে কিন্তু। তার মানে আমার আগে ছিল উপরে 1 ইঞ্চি, এখন আমি কিন্তু হাফ ইঞ্চি করে দিছি, কিন্তু মার্জিন কিন্তু কমাই নাই। তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? টেক্সট বক্স ব্যবহার করতে হবে। নোট করো, টেক্সট বক্স। আচ্ছা এরপরে পরবর্তীগুলা ঠিক আছে, এটা ঠিক আছে। এরপর আবার বাংলা আসছে, বাংলাগুলো তোমরা হচ্ছে ইয়া করবা, অভ্র দিয়ে কনভার্ট করবা। এরপরে আরেকটা দরখাস্ত লিখছো, এটা হচ্ছে ব্যাংকে দরখাস্ত লিখছো, হ্যাঁ এটাও ঠিক আছে। এইখানে জাস্টিফাই করো নাই, আর ওই যে প্রতিটা শব্দ যে একসাথে হয়ে গেছে, যে উইথ রেফারেন্স এগুলো হয়ে গেছে ওই যে ভার্সনের জন্য। ভার্সনটা তুমি যখন ঠিক করে দিবা তখন আর এই যেগুলো সব একসাথে একটা শব্দ হয়ে যাবে না, 4-5টা শব্দ মিলে একটা শব্দ হয়ে গেছে। তুমি কিন্তু ওখানে স্পেস ঠিকই দিছো, কিন্তু এইখানে এসে দেখতেছে যে এক জায়গায় হয়ে গেছে। তার মানে এটা কি ভুল হয়েছে না? ওখানে যে ওইটা যদি সেভ অ্যাজ করে দাও তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে এগুলো আমরা দেখলাম না এখানে, আর এগুলো সব ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা 14 নম্বরটা আসি, আর একটা দেখবো। হ্যাঁ সিবিটা যেটা ভুল হয়েছে, সিবিতে অনেকগুলো সমস্যা হয়েছে। এটা ওই যে ভার্সনের কারণে হতে পারে যে মিশে গেছে, কিন্তু ছোট হাতের বড় হাতের এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা তোমার ওইখানেই ভুল হয়েছে। এই যে যেমন ভিলেজ লিখছো, ভিটা বড় না লিখে ছোট হাতে লিখছো। এই যে মানে গ্রামাটিক্যাল যে সমস্যাগুলো, এগুলো কিন্তু বানানে ভুল না, কিন্তু গ্রামাটিক্যাল সমস্যা। ছোট হাতের বড় হাতের, যেখানে প্রশ্নবোধক দরকার প্রশ্নবোধক দেওয়া নাই, যেখানে ফুল স্টপ দরকার সেখানে ফুল স্টপ দেওয়া নাই, যেখানে আশ্চর্যবোধক চিহ্ন দরকার সেখানে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া নাই। এগুলো কি বানানে ভুল? এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। তাহলে এই গ্রামাটিক্যাল ভুলগুলোও কি করা যাবে না, এগুলো সংশোধন করে দিবা। তাহলে এই যে ছোট হাতের বড় হাতের এগুলো পরবর্তী টিউটোরিয়ালে এগুলো খুব সুন্দর করে, এই যেমন ফতুল্লার এফটা কিন্তু নামের, যে কোনো নামের প্রথম অক্ষরটা কি হয়? বড় হাতের। ওই যে পিটা এগুলো কি দিবা? সব বড় হাতের। এই পিও মানে কি? হ্যাঁ পোস্ট অফিস, যেহেতু এটা একটা অ্যাব্রিভিয়েশন শর্টকাট, এখানে এটা অবশ্যই বড় হাতের হবে। বাকিগুলো সব ঠিক আছে। একটা পেজে কি আসছে? আর কই সিগনেচার কই? আচ্ছা যাই হোক এগুলো দিয়ে দিবা, কিন্তু এখানে সিগনেচার থাকবে। তারপরে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স দিছো, ঠিক আছে। এই যেখানে স্পেস এগুলো দেখলাম না। এইখানে টেবিলের মধ্যে কিছু কিন্তু সমস্যা হয়েছে তোমার। সমস্যা কি? সেটা হচ্ছে এই দেখো টেবিলের মাঝামাঝি কিন্তু তোমার লেখাগুলো নেই, লেখাগুলো সব টপে লেগে আছে। এগুলো লেফটে আছে টপে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না, ভালো লাগতেছে না। এগুলো কি সুন্দর মতো তোমার সাজাইতে হবে, টেবিলের ভিতরের লেখাগুলা। এগুলো কেমনে সাজাইতে হবে? এগুলোকে আমরা প্রথমে হচ্ছে অ্যালাইন সেন্টার করে দিব, সেন্টার। তারপরে কিভাবে মাঝখানে আনবো? লেআউটে চলে যাব। কোথায় চলে যাব? লেআউটে। তারপরে চলে যাব অ্যালাইন সেন্টারে। তারপরে এখনো কিন্তু আসে নাই। এই ঘরগুলো কেন আসলো না? কারণ এই ঘরটা যখন তুমি তৈরি করছো তখন এই যে কর্নারে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এটা ধরে টেনে তুমি ঘরটাকে বড় করছো, মানে এটা কিন্তু রং। ওইখানে ধরে টেনে বড় করতে হয় না। আর এই যে এইখানে ধরে টেনে এই টেবিলটাকে কখনো লাড়াচাড়া করতে হয় না। এগুলো ভুল, এগুলো ঝামেলা হয়ে যাবে পরে। তো এই টেবিলটা এখন যে আমি কমান্ড করতেছি ঠিকই, কিন্তু কমান্ড তো কাজ করে না। তার মানে কি? মানে আমি কমান্ড করতেছি ঠিকই,
পারফেক্ট হয়েছে 100% কমান্ড রাইট আছে, কিন্তু কমান্ডে কোনো কাজ করে না। তার মানে কি? তার মানে আমি আমার টেবিল বানাইতে গিয়ে এলোমেলো বানাই ফেলাইছি, এই জন্য কমান্ডে কাজ করতেছে না। তাহলে এটাকে আমরা আবার যেভাবে টেনে ছোট বড় করছি, একইভাবে টেনে আবার এটাকে কি করতে হবে? ছোট করে দিতে হবে। এবং লাইন স্পেসিং যে দিছো, এটা টেবিলের মধ্যে সহ লাইন স্পেসিং হয়ে গেছে। আমরা এখান থেকে কমাই দিলাম। কত দিছিলা? এই যে দেখো 2.5 দিয়ে লাইছো, অনেক বেশি দিয়ে ফেলছো। আচ্ছা, এখন দেখছো টেবিলটা ঠিক আছে এবং মাঝামাঝি চলে আসছে একা একাই। তার মানে টেবিল কখনো লাইন স্পেসিং দিয়ে ছোট বড় করা যাবে না। তাহলে তুমি ওটাকে সেটিং করতে পারবে না। তুমি চিন্তা করবে যে কি কমান্ড করতেছি, লেআউটে যাচ্ছি, সেন্টার দিচ্ছি, কিন্তু সেন্টারে তো আসে না। তার মানে তোমাকে বুঝতে হবে যে এটা লাইন স্পেসিং থেকে লাইন স্পেসিংটা বাড়ানো, এই জন্য ওইটা মাঝামাঝি আসতেছে না। তাহলে এই ব্যাপারগুলো টেবিলের মধ্যে ঠিক রাখতে হবে। উপরে লাইনটা বোল্ড হবে, ঠিক আছে, এটা বোল্ড করছো, এটাও তাই করতে হবে সেম। এটাও লেআউটে গিয়ে সেন্টার এবং লাইন স্পেসিং থেকে 0, লাইন স্পেসিং দেওয়া যাবে না। এই যে এখন কিন্তু ঠিক আছে। আর অনের সাথে কি অ্যাজ হয়? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এগুলো পড়ছো না? হ্যাঁ, ওই অনুযায়ী গ্রামাটিক্যাল ঠিক করবা, কারণ এগুলোতে এখন তোমার আমি ভয়ে ভয়ে পড়াইতে পারতাম না। তোমার আমি শিখাইতেছি কম্পিউটার, তোমার তো আমি ইংলিশ শিখাইতেছি না। তাহলে ওগুলো নিজ দায়িত্বে নিজ ইচ্ছায় শিখা নিবা। আচ্ছা, তাহলে আজকে আমরা 15টা প্রজেক্ট দেখলাম। মোটামুটি বেশিরভাগই ভালো হয়েছে, ঠিক আছে। কয়েকটা ভুল আছে, এই ভুলগুলো সংশোধন করবা এবং পরবর্তী ভিডিওতে আমরা আবার বাকি 15টা দেখার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন।